আবার আরেকটা র্যান্ডম ব্লগে র্যান্ডম আউজাও ব্লগে তোমাদের সুস্বাগতম জানাচ্ছি। আমার ঠোঁট কালো, ব্লগটা তোমাদের লাগুক ভালো। তোমার পাশাপাশি আমি রূপাকে নিয়ে ঘুরতেছি এখন, জানো? ঠিক আছে, মিনময় প্রেগন্যান্ট। এই দেখো আমরা দাঁড়িয়ে আছি উন্নয়নের বগলের নিচে। তুমি যখন আমার সাথে প্রথম কথা বলা শুরু করছো তখন একই কথা, সব বন্ধুদের বিয়ে হয়ে গেছে। তারপর যখন সব কিছু ঠিক হয়ে গেল তখন বলে কি আমি আর একটু টাইম চাই, আমার এখনো বিয়ে করার বয়স হয় নাই। মানে ও এরকম অসভ্য, মানে প্রচন্ড চালাক, প্রচন্ড। দেখো পটাইতে গেলে তো একটু মিথ্যা কথা বলতেই লাগবে বন্ধুগান। পটানোর শুরুতেই আমার খালি বিয়ের কথা, মানে এত সিরিয়াস। বিয়ের কথা না বলে কোনো মেয়ে সিরিয়াস হবে? প্রেম করবে তোমার সাথে? যারা যারা ছেলেটা দেখতেছো তোমরা বুকেরা হাত রেখা কও, তোমরা স্কুল লাইফে, কলেজ লাইফে বা যখনই আর কি লাইফে মেয়ে পটানোর ট্রাই করছো, মিথ্যা কথা বলছো কিনা? মিথ্যা কথা ছাড়া মেয়ে পটানো অসম্ভব। চালাক তুমি, কথা সত্য। তো বন্ধুগান বুঝতেই পারতেছো আমাদের টাকায় আবার টান পড়ছে, সেজন্য আবার ব্লগিং শুরু করে দিছি। টাকা নাই এটা একটা সমস্যা, আর লোকে ভাবে আমাদের মেলা টাকা, এটা আরো বড় সমস্যা। সত্য। বিয়ের সিজন পড়ে গেছে, তো সবাইকে আগাম শুভেচ্ছা। মানুষ বিয়ে কেন করে? ভালো মন্দ খাওয়ার জন্য। হ্যাঁ, ভালো মন্দ খাওয়ার জন্য। বিয়ে না করলেও সে ভালো মন্দ খাইতে পারবে যদি কামাই করে। কারণ জোম্যাটো সুইগি তো আছেই। সবাই বলে মানুষের জীবনে সাকসেসফুল হইতে গেলে পিছনে একজন মহিলার হাত থাকা দরকার, কিন্তু জোম্যাটো সুইগির সাকসেসের পিছনে অনেক অলস মহিলার হাত রয়েছে। এটা কি নিজে বানায় বললা? মিম দেখছিলাম আর কি। থরি দিব। তো বন্ধুগণ তোমরা দেখতে পাচ্ছ একটা ফ্রেমে দুটো মেয়ে। দাড়ি কাটার পরে আমাকে নিজেকে মেয়ে মনে হচ্ছে। আমাকে চিনতে পারছে না। আমি ঘরে ঢোকার পরে বলছি এ কোন পরপুরুষ? পরপুরুষ না, নারী, পরনারী। তো আজকে আমরা যাচ্ছি নিউ টাউনের একটা কি ইন্টারন্যাশনাল মেলাতে যাচ্ছি আমরা। মেলা ইন্টারন্যাশনাল কি ফ্লেভার হবে আমি জানি না, তবে মেলা সবসময় লোকাল ভালো। রথের মেলা, চড়ক মেলা, অমুক পূজার মেলা, তমুক পূজার মেলা, ছোট ছোট যে মেলা হয় এগুলার একটা ফ্লেভার থাকে। লোকাল জিনিসপত্র বিক্রি হয়, লোকাল খাবার বিক্রি হয়। দেখি আজকে ইন্টারন্যাশনাল মেলায় কি ধরনের জিনিসপত্র পাওয়া যায়। যাদের বিয়ের জন্য পাত্রী খুঁজে পাচ্ছ না তারা এই পাত্রীর সাথে কন্ট্যাক্ট করতে। আমার সিরিয়াসলি আমার দাড়ি কাটার পরে মনে হইতেছে আমার থুতনি নাই। এটা চেরি মনে হয়, এটা না, ওই যে ব্লুবেরিটা টেস্ট করো। কিনা টেস্ট করো, ছোট লোকই করবো কেন? আমরা তো কিনলাম আর কিছু তাই বললাম। তো বন্ধুগণ মেলা থেকে আমরা এখন এসেছি বিশ্ব বাংলা গেটের নিচে, কারণ কলকাতায় বহু মাছ ধরে আছে কিন্তু বিশ্ব বাংলা গেট দেখেনি। তোকে বিশ্ব বাংলা গেট দেখাতে নিয়ে আসলাম। এই দেখো আমরা দাঁড়িয়ে আছি উন্নয়নের বগলের নিচে। হেঁটে আর কোথায়, উবেরে করেই দেখা হচ্ছে। আজকে মোটামুটি মাসখানেক পরে সিনেমা কলকাতা এলো। একদিন যে কি সুখে ছিলাম এটা তোমাদের বলে বোঝাতে পারবো না, কিন্তু মানুষের জীবনে সুখ দুঃখ সব মিলাই চলতে হয়, ভালো সময় সবসময় থাকে না। কালকে রাত্রিবেলা উনি কলকাতায় এসেছেন। কেমন আছো? ভালো নাই। তু মুঝে কবুল। তোমার কিছু বক্তব্য? আমি প্লেন যাইতেছিলাম, প্লেনে উঠতে ইচ্ছা করতেছে। প্লেনে উঠতে ইচ্ছা করতেছে? হ্যাঁ, কবে থেকে প্লেনে উঠছি। আপাতত আমার প্লেনে ওঠো। সানডে আছে, ঘুরতে যাই, আমরা ব্লগ করব। ইউটিউবারের কাছে কি সানডে কি মন্ডে, আমাদের কাছে এভরিডে ইজ হলিডে। অনেকেই কথাটা বলছে যে ওদের কোনো চাপ নাই, এই নেই, তাও ওদের এত কোনো ঝগড়া লাগে, ওদের এত ঝগড়া, ওদের তো জীবনে কোনো চাপ নাই। বাবা ঝগড়া হচ্ছে একটা মিষ্টি জিনিস। কপতি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া নাই, ঝামেলা নাই, মনে করো তাদের মধ্যে কোনো না কোনো প্রবলেম আছে। তারা নিজেদের এই ঝগড়া ফ্রাস্ট্রেশন হ্যান অন্য জায়গায় মিটাইতে পারতেছে, ওই জন্য নিজেরা ক্যাচাল ঝগড়া করে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তো লাগবে, নিজেরাই মিটাবা। হ্যাঁ, কাউকে কিন্তু বলবা না। 8% আসার দরকার নাই, কারণ স্বামী স্ত্রী ঝগড়া 2 দিন পরে মিটা যাবে, কিন্তু মাঝখান থেকে সে হয়ে যাবে খারাপ। আমি যে তোমার পাশাপাশি আমি রূপাকে নিয়ে ঘুরতেছি এখন, জানো? কোথায়? ঠিকই তো, মিনময় প্রেগন্যান্ট। তো আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই যে আনারস আর হচ্ছে আতা ফল, এই হচ্ছে গরিবের খাওয়া। আমরা যা খাই তোমাদের সাথে তাই শেয়ার করি। খাবা, ফল খাওয়া খুব ভালো। মানে কাজ করে যাও, ফলের আশা করো না, ফলের আশা করার দরকার নেই, ফল বাজার থেকে কিনা খাও। কি আশ্চর্য কথা! আমি একমাত্র হয়তো বাংলার হতভাগা ইউটিউবার যে 5 বছর ইউটিউব করে কলকাতা একটা ফ্ল্যাট কিছুই কিনতে পারিনি, ভাড়া ফ্ল্যাটে থাকি। কিন্তু আমার ভাড়া খুব ভালো লাগে, কারণ আমি এক জায়গায় বেশি দিন টিকতে পারি। এই যে এখানে আছি, এখানে 1 বছর 1.5 বছর খুব ভালো লাগতেছে। তারপর আবার মনে হয় অন্য কোথাও গিয়ে ভাড়া থাকি। এরকম কবিতরের মতো উড়ে বেড়াবো, যে কবিতর আছে আমার পিছনে দেখাইতে। কারণ এত বড় পৃথিবী, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ওই জন্য আমি ঘরই কিনি। পরের জায়গা পরের জমি যখন বিভিন্ন জায়গায় থাকো, কি এই যে জ্ঞানটা ভালো দেখবো, আবার কদিন পর আবার কিনেই ফেলায় নাকি ফ্ল্যাটটা। হ্যাঁ, তখন কিনবো, তখন অন্য রকমের জ্ঞান দিব যে অনেক তো ঘুরলাম বন্ধুগণ, যাযাবরের মতো কত থাকবো, এবার একটা নিজের আস্থানা খুঁজেই নিলাম। কি আশ্চর্য কথা! জীবন যেরকমই হোক সেটাকে একসেপ্ট করতে হবে, এবং সেই ওয়াইজ তোমাকে লোককে মোটিভেট করতে লাগবে, বক্তব্য রাখতে লাগবে। বিয়ে পলিটিশিয়ান, ওরা ক্রাইম করবে, ক্রাইম করার পরে সেটাকে ম্যানেজ দেওয়ার জন্য বিভিন্ন রকমের কথা সাজাবে, সাজানো গল্প। একা একা আসলাম, সবসময় একা একাই যাওয়া আসা করি। আমরা নারী, আমরা সব পারি। তুমি এতটুকু আসতে পারবে না নর্থ বেঙ্গল থেকে কলকাতা? আমি তো সবই পারি। ওর আবার একটু না, যে শান্তশিষ্ট মেয়ে এরকম মনে ভালো। আমি ওকে জন্য সবসময় কথা শুনাই, যেরকম শান্তশিষ্ট মেয়ে হইলে না এত কিছু একা একা করতো না।
আমি আগেও বলছি ভগবান মানুষকে একটা কানও দিতে পারতো, কিন্তু দুইটা কান দিছে, কারণ কিছু কিছু কথা এক কান দিয়ে ঢোকা আর এক কান দিয়ে বাইর করে দিতে লাগবে, তাহলে তুমি ভালো থাকতে পারবা না। কলকাতার শীতকালটা ভালো বন্ধু। কালকে একটা মিম দেখলাম যে একজন ক্যাপশন দিছে, বিকেল বেলা ছাদে বসে বসে সন্ধ্যা হওয়ার দেখার মজাটাই আলাদা, সাথে যদি হাতে এক কাপ কফি থাকে। তার নিচে তার বেস্ট ফ্রেন্ড কমেন্ট করছে, তোর বাড়ির টিনের চাল নাকি ঝড়ে উড়ে গেছে শুনলাম। কি আশ্চর্য কথা। টাকার অভাবে ভদ্রমহিলাকে আমি লিপস্টিক কিনে দিতে পারিনি। তুমি কিছু বলতে চাও? এত ক্যামেরার সামনে ধরবো না তো, মুখের দাগটা গুলো দেখা যায় কেমন লাগে দেখতে, ভালো লাগে না দেখতে, তোমার পাশে মানে না। তোমার কখনো মনে হয় না যে আমার থেকে অনেক অনেক সুন্দরী মেয়ে পাইতা, অনেক সুন্দরী মেয়ে পাইতা তুমি বউ হিসাবে? মনে হইতো কেন, এখনো মনে হয়। কি আশ্চর্য কথা। ভাগ্য করে পাইছো, নাহলে কপালে ওই নিব্বি যুক্ত নিব্বি, অনেক অনেক জন্ম তপস্যা করে আমার মতো ইয়ে পাইছো। আমি ওর কথা আমি এগুলা অভ্যাস হয়ে গেছে বন্ধুগণ, বুঝছো? দুইটা কান দিছে, এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বাইর করে দিই। তো ইগনোর করা থেকে আরেকটা কথা বলে দিই তোমাদের। এই যে আমি বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকমের বেটিং অ্যাপ, বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন এগুলা প্রমোট করি, এগুলা যা শুধুমাত্র কিছু টাকার জন্য। আমি নিজেও এগুলা কোনোদিনও ফলো করি না, এটা তোমাদের আমি অনেস্টলি বলে দিলাম, কারণ তোমাদের কাছে আমি অলওয়েজ লয়াল থাকতে চাই। জাস্ট দুইটা টাকার জন্য এটা করা, কারণ ইউটিউবে যে রেভিনিউ ঢোকে ওইটা খুব একটা আহামরি না। প্রমোশন গুলা করি বিভিন্ন অ্যাপ্লিকেশনে, সেগুলাতে বেশ ভালো টাকাই পাওয়া যায়, টাকার জন্যই করা, বুঝতে পারো? ওইভাবে তোমরা আমার ওই প্রমোশন পার্টটাকে ইগনোর করো। আমি নিজেও ওগুলা লিঙ্কে ক্লিক করি না, নিজেও ওগুলা অ্যাপ্লাই করি না, নিজেও কখনো ওইভাবে টাকা ইনকাম করি না। তো আমি চাই আমার যারা অডিয়েন্স তাদের কাছে কনফেস করে দেওয়াটা এটা আমার দায়িত্ব। এতে আমার পরের ব্র্যান্ডের ডিল আসুক না আসুক কিছু যায় আসে না। ইনফ্যাক্ট আমার এই ভিডিওতেও একটা ডিল আছে, ওরা দেখলে দেখ ঝুঁকেগা নেই সালা। পুষ্পা কেন ঝুঁকবে না? পুষ্পা যে বলে ঝুঁকেগা নেই সালা, কারণ এই সমাজ যা অসভ্য আর দুর্নীতিগ্রস্ত, ঝুঁকলেই পেছন। তো পুষ্পার কথা যখন উঠলই, আফটার ওয়াচিং পুষ্পা, সেটার অভিজ্ঞতা তোমাদের সাথে হালকা করিয়া শেয়ার করিয়া দিই। খারাপ দিক খুব কম, সেজন্য প্রথমে বলে শেষ করি। প্রথম খারাপ দিক হচ্ছে গানের লিরিক্স, মানে চাচাকে সঙ্গ লেলো, দাদাকে সঙ্গ লেলো, মামাকে সঙ্গ লেলো, শ্বশুরের সঙ্গে লেলো, থাপ্পড় মারুঙ্গি সালা, থাপ্পড় মারুঙ্গি, কিস 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 কিস। মানে টনিক আক্কারের যখন দুধ দাঁত পরে নাই তখন হয়তো এর থেকে ভালো কথা লিখতে পারতো, তবুও এই গানটা সুন্দরভাবে বাড়ায় চলে গেছে শুধুমাত্র ভদ্র মহিলা শ্রীলীলার পারফরমেন্সের জন্য। মানে এই ভদ্র মহিলাকে যদি রাজু দাওয়ার 3টে পরোটা, 1টা কাঁচা লঙ্কা, 1 টুকরো পেঁয়াজ, 1টা সেদ্ধ ডিম মাত্র 30 টাকা, এই লাইনটা যদি রিপিটেডলি বাজায় তাকে নাচতে বলা হয়, তবুও সেই নাচ সুপারহিট হবে। যদি জেনারেটরের ঠাকটুক ঠাকটুক শব্দ একে নাচতে বলা হয়, তাও গানটা বাড়ায় যাবে শুধুমাত্র এই ভদ্র মহিলার এনার্জেটিক নাচের জন্য। মানে শ্রীলীলা ম্যাডামের পারফরমেন্স দেখার জন্য আমাদের চোখ এতটাই বিজি হয়ে গেছে, ওই গানের লিরিক্সের বাজে বাজে কথাগুলো আমাদের কান অব্দি পৌঁছাই না। আর বন্ধুগণ, ইউটিউবে যখন এই কিসিক্কা গানটা শুনছিলাম তখন যতটা খারাপ লাগছিল, সিনেমাতে ততটা খারাপ লাগে না, কারণ এই গানের বিল্ড আপ গান শুরু হওয়ার 1 ঘন্টা আগে থেকে শুরু হয়ে গেছে। মানে মুখ্যমন্ত্রীর সাথে আলু অর্জুন ফটো তুলবে, সেইটাই না তার বউকে গিফট করবে, সে যে কিসিক করে ফটো তুলবে, কিসিক করে শব্দ হবে, ওইটা থেকে শুরু হয়েছে বিল্ড আপ। তারপরে যখন গানটা শুরু হয়েছে মনে সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। আর দ্বিতীয় মাইনাস পয়েন্ট যেটা আমার চোখে লাগছে সেটা হচ্ছে আল্লু অর্জুনের কস্টিউম। মানে ওই চক্রা বকরা শার্ট, গলার মধ্যে 10-12টা চেন, হাতের মধ্যে 10-12টা আংটি, বিরাট গোল্ডেন কালারের একটা চোখে লাগা ঘড়ি, অদ্ভুত রকমের জুতা, প্যান্টটা প্যান্ডেলের কাপড় থেকে ছিটা কাইটা বানাইছে। এরকম পোশাক যদি যে কাউকে আমাদের মতো ছেলেপেলেকে পরায় দাও, লোকে থুতাবে, রাস্তা দিয়ে গেলে ছাপড়ি বেলা থুতাবে, কিন্তু আল্লু অর্জুন যদি ছাপড়ির সাজে, ছাপড়িটাও ব্র্যান্ড হয়ে যায় বন্ধুগণ, সেটাই হয়েছে। আর তৃতীয় মাইনাস পয়েন্ট হচ্ছে গল্পের স্টোরি নিয়ে আমি কিচ্ছু বলবো না, কারণ যেটা নাই সেটা নিয়ে বলার কোনো মানে হয় না। কিন্তু স্টোরি না থাকা সত্ত্বেও 3 ঘন্টা 21 মিনিট আপনার চোখের পাতা ফেলতে দিবে না, এইখানেই মেকারদের মুন্সিয়ানা। এবার আসছি পুষ্পা 2 এর প্লাস পয়েন্ট। প্লাস পয়েন্টের লিস্ট প্রচুর বড়, এটা বলতে গেলে পুষ্পা 3 হয়ে যাবে, তার র্যাম্পেজ হয়ে যাবে, 3 ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে। তবুও সংক্ষেপে বলি, এই সিনেমায় পরিচালকের পরিশ্রম প্রতি পদক্ষেপে প্রতিফলিত হয়েছে। এক একটা সিকোয়েন্স এক একটা সিনেমা বলে মনে হয়েছে, একটা সিন থেকে আরেকটা সিনের যাওয়ার যে ট্রানজিশন, তার পিছনে যে ভাবনা, অদ্ভুত ইউনিক লেগেছে। আর দ্বিতীয় প্লাস পয়েন্ট হচ্ছে আল্লু ভাইয়ের পারফরমেন্স। মানে একটা লোক নিজেকে এইভাবে ভাঙতে পারে, তাকে না দেখলে বোঝা যায় না। স্টাইলিশ স্টার ছিল, এদিক দিয়ে চুল কাটা, ভুরুতে কানে দুল, স্টাইলিশ জ্যাকেট, স্টাইলিশ শু, স্টাইলিশ প্যান্ট, অদ্ভুত রকিং ডান্সিং স্টেপ। আমরা ইয়ং জেনারেশন তাকে দেখে ফলো করতাম। সেই স্টাইলিশ স্টার থেকে সে পরিণত হলো আইকন স্টার। রংচঙা জ্যাকেট থেকে চলে এলো স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি। ব্রাশ আপ করলো শুধুমাত্র তার অ্যাক্টিং ক্রাফট। এই জন্যই হয়তো সে পুষ্পা 1 এর জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। আর পুষ্পা 2 তে তো ধুয়ে দিয়েছে বন্ধুগণ। আর সব থেকে বড় প্লাস পয়েন্ট যেটা মনে হয়েছে, সাউথ ইন্ডাস্ট্রি তার গ্রাসরুট, তার কালচার, তার আস্থাকে কখনো বলে না। মা কালীর সেজে মেয়ে সেজে আল্লু অর্জুনের একটা নাচের পারফরমেন্স রয়েছে। ক্লাইম্যাক্সের আগে তার ভাস্তিকে বাঁচানোর জন্য একটা অ্যাকশন সিকোয়েন্স করা হয়েছে। তার যে থিম, এটা ছিল শিবের চন্ডাল রূপে তাণ্ডব নৃত্যের মাধ্যমে ফাইট। এইভাবে সাউথ ইন্ডাস্ট্রি তার ভগবানের প্রতি যেভাবে আস্থাটাকে প্রমোট করে, যেভাবে সুন্দরভাবে দেখায়, আর কোনো ইন্ডাস্ট্রিকে দেখি না করতে। আর হ্যাঁ, আল্লু অর্জুনের এই সিনেমায় ক্যারেক্টারের জন্য হয়তো একটু মোটা হতে হয়েছে, কিন্তু তার এই মোটাপা তার ডান্সিং স্টেপের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়নি। ডান্সের স্টেপে যখন সে নাচ করতে নেমেছে আগুন, সেদিকেও তার ডেডিকেশনের কোনো রকম ত্রুটি দেখা যায় না। এই যে আমরা বলি আমাদের ইন্ডাস্ট্রির কোনো বাজেট নাই, খুব কম বাজেট, ওদের মতো বাজেট হলে আমরাও দেখিয়ে দিতাম, কিন্তু বন্ধুগণ ওদের বাজেট যেরকম বড়, ওদের হিরোর প্রিপারেশনও সেরকম বড়। এই জন্যই হয়তো ওরা ব্লাস্ট করতে পারে। অনেকে বলছেন পুষ্পা 2 নাকি বড় বাজেটের ভোজপুরি সিনেমা, কিন্তু এই একটা লোক আল্লু অর্জুনের সোয়াগ, তার অ্যাটিটিউড, তার স্টারডাম, তার পারফরমেন্স বড় বাজেটের ভোজপুরি সিনেমা থেকে ইন্টারন্যাশনাল লেভেলে সুপারহিট প্যান ইন্ডিয়া মুভিতে পরিণত করতে পারে। আর সব থেকে বড় যেটা প্লাস পয়েন্ট আমার মনে হয়েছে সেটা হচ্ছে, যেখানে অন্যান্য ইন্ডাস্ট্রি পরকীয়াকে প্রমোট করে, সেখানে পুষ্পা 2 এর মেইন গল্পই হচ্ছে বউকে রেসপেক্ট করা, বউয়ের কথা শুনে চলা। একজন ছেলে যতই প্রভাবশালী হোক, যতই শক্তিশালী হোক, যতই তার অরা থাক, তার ফ্যামিলির জন্য তার যে সফট কর্নার, সেটা যে সব থেকে বেশি সফট থাকে, সেটা এই সিনেমার একটা বিরাট বড় থিম। তো বন্ধুগণ,
এই ছিল আমার পুষ্পা 2 দেখিয়ে আসার পরে আমার এক্সপিরিয়েন্স। যারা দেখনি তারা যাও। কমার্শিয়াল সিনেমার ডেফিনেশন বলতে গেলে এখন থেকে কেউ আর সংজ্ঞা দেবে। কমার্শিয়াল সিনেমা কি ইজ ইকুয়াল টু পুষ্পা 2, দ্যাটস ইট।